হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রোস ম্যাথে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমরা জ্যামিতির বিষয়ে একটু বিস্তারিত জেনে ফেলি, ঠিক আছে? দেরি না করে শুরু করি। ওকে, জ্যামিতি। এই জ্যামিতি কী জিনিস? জ্যামিতিটা কি? জ্যামিতিটা হচ্ছে জ্যামিতিটা হচ্ছে অঙ্ক। কি? অনিশ্বর ক অঙ্ক। এই অঙ্কর একটা ভাগ, একটা অংশ। মানে যদি আমরা ধরে নিই একটা ফ্যামিলি, কি অঙ্কটা হচ্ছে একটা ফ্যামিলি, ঠিক আছে? এই অঙ্কের যে ফ্যামিলি, ওই ফ্যামিলির যে মেম্বার আছে, মানে কি একটা পরিবার, অঙ্কটা হচ্ছে একটা পরিবার। ওই পরিবারের যে সদস্যরা আছে, সেই সদস্যদের মধ্যে একজন হচ্ছে জ্যামিতি। বুঝতে পেরেছি এটুকু? জ্যামিতি কি এটুকু বুঝতে পারলাম। এবার জ্যামিতি কোন কোন জিনিসগুলো নিয়ে আমরা তাকে জ্যামিতি বলে থাকবো, এটা মাথায় রাখবে। আমরা জ্যামিতি তাকেই বলবো যার কি যার একটা সাইজ আছে। কি সাইজ? SIZ সাইজ। তোমরা তো সাইজ মানে জানো। যার একটা সাইজ আছে, শেপ আছে, মানে একটা আকার আছে যাকে বলে, একটা পরিমাণ আছে, পরিমাপ করা যায়। আর আর কি, যার হচ্ছে একটা ফিগার আছে। ফিগার বলতে কি চরিত্র, যার আকার বা কোনো একটা ছবির মাধ্যমে সেটাকে বোঝাতে পারবো, সেটাই আমাদের কি বলে থাকবো, সেটাই আমরা জ্যামিতি, তাকেই আমরা জ্যামিতি বলে থাকবো। এটুকু বুঝতে পেরেছি জ্যামিতি কি। এবার বলো, এই যে জ্যামিতি, এই জ্যামিতি সাধারণত দুটো ভাগ আমরা জানবো। কি জ্যামিতির কটা ভাগ জানবো আমরা? দুটো ভাগ জানবো। প্রথম ভাগে জানবো সমতল। কি সমতল? সমতল একটা হচ্ছে সমতল, আরেকটা হচ্ছে ঘন। কি ঘন? এই দুটো ভাগের সম্পর্কে আমাদের শিখতে হবে। এই দুটো ভাগ যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের জ্যামিতি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আবার একটু বলি, অঙ্ক কি, আমরা অঙ্ক শিখছি তো। এই অঙ্কটা হচ্ছে একটা পরিবার, আর ওই পরিবারের যে সদস্য, তার কারণ একটা পরিবার তো একটা সদস্য থাকে না, তার মধ্যে বাবা মা দাদা ঠিক অনেক কিছু, অনেকে থাকে, ভাই বোন সবাই থাকে। তো ওই যে অঙ্ক, ওই একটা পরিবার যদি ভেবে নিই, তার মধ্যে থেকে একটা সদস্য হচ্ছে জ্যামিতি। কি একটা সদস্য হচ্ছে জ্যামিতি। বুঝতে পেরেছি? এই জ্যামিতিকে আবার কি দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমতল, কি সমতল জ্যামিতি, আর একটা ঘন জ্যামিতি। মানে কি এইবার বলি, সমতল আর ঘন পেয়ে গেলাম, তো দুটো জ্যামিতিকে দুটো ভাগের আকারে আমরা শিখবো। প্রথমটা হচ্ছে সমতল, আর দ্বিতীয়টা হচ্ছে ঘন। এবার সমতল বলতে কি বুঝবো? সমতল বলতে কি বুঝবো, এর ইংলিশ কি জানো? প্লেন। কি প্লেন? প্লেন তোমরা সবাই জানো তো, প্লেন। আর এই ঘন, এটা তো জানো সলিড, তোমরা সবাই জানো, ঠিক আছে? প্লেন বলতে এই যে আমাদের একটা খাতা রয়েছে, এই খাতার পেজে আমরা যেই সব ছবি আঁকতে পারবো, এই খাতার পেজে যেই সব ছবি আমরা আঁকতে পারবো, সেগুলোকেই বলবো আমরা কি সমতল বা প্লেন। ওকে, আর যেগুলোকে এই পেজের মধ্যে আমরা আঁকতে পারবো না, যেমন এই পেনটাকে কি তুমি এই পেজের মধ্যে এঁকে দেখাতে পারবে? এই পেজের জন্য ধরে নাও, এটা যদি একটা আমরা খাতা ধরে নিই টোটাল, এই পেজের উপর আমরা কি আঁকতে পারবো? যার দৈর্ঘ্য আছে, কি যার দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, সেটাই শুধু আঁকতে পারবো। কিন্তু এর যদি একটা উচ্চতা থাকে, একটা যদি উচ্চতা থেকে থাকে, যেমন তোমার হাতের, এই আমার হাতের পেন ধরে নিচ্ছি, পেনটা পেনের একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু এটাকে যদি আমরা ধরে নিই, এটার বদলে তোমাদের হাতে ধরো একটা রাবার রয়েছে। কী রয়েছে? রাবার, যাকে ইরেজার বলি আমরা। ওই রাবারটা দেখো, রাবারের কি আছে? রাবারটা দেখতে কীরকম? রাবারটা দেখতে দেখো ঠিক এইরকম আকারে একটা জিনিস দেখাবে। তার দেখো, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। কি দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এবং দেখো উচ্চতাও আছে। মানে কি উপরের দিকেও কিছু জায়গা দখল করে নিয়েছে। কিন্তু এই রবারের যদি একটা তল দেখি, কি এই নিচের তলটা শুধু দেখি, এই তলটা কীরকম হবে? এরকম একটা তল হবে তো। সেই তলটা কি একটা খাতার উপরে শুধু ছবি আঁকতে পারবো, মানে কি দৈর্ঘ্য আর প্রস্থ পাবো, সেটা হচ্ছে প্লেন। এই এই খাতার উপরে আমি যেই ছবিগুলো আঁকতে পারবো সাধারণত, সেটাকে বা যেই আঁকা পরের কথা, বাট রাখতে পারবো, সেটাকে আমরা কি সমতল বলে থাকবো। তার মানে আরেকটা জিনিস ভাবে বলতে পারি, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, সেটাই আমরা কি, আর যার শুধু দৈর্ঘ্য হয়, সেটাও কিন্তু সমতল প্লেনের উপরে হয়, কিন্তু সেটা সমতলের মধ্যেই পড়ে। আর যার উচ্চতা আছে, মানে কি যেটা শুধু এই খাতার উপরে আমি আঁকতে পারবো না, তার উপরেও, মানে হাওয়ার মধ্যেও কিছু অংশ থাকবে, যেমন রাবারে এই হাইট আছে, এই হাইটটা কি, এই হাইটটা থাকার জন্য এটা একটা ঘন বস্তু হয়ে গেছে। বুঝতে পেরেছি? ঠিক আছে,
কমপ্লিটেড। এবার সমতল আর ঘন গেল। এবার আমরা শিখব সমতলের কি, প্রথম শিখব কি সমতল। এই সমতলের মধ্যে কি কি ছবি হয়ে থাকে, কি কি হয়ে থাকে, এই সমতলের মধ্যে কি কি হয়ে থাকে। সবার প্রথমে কি, সবার প্রথমে আমরা পয়েন্ট শিখব, যাকে বলে আমরা বাংলায় কি বলি ওটাকে, বিন্দু। কি বিন্দু, বিন্দু শিখব। তারপরে কি শিখব, রেখা শিখব। কি রেখা শিখব। রেখার পরে কি শিখব, রেখার পরে শিখব ত্রিভুজ, না তারপরে শিখব কোণ। কি কোণ শিখব। তারপরে কি শিখব, তারপরে শিখব ত্রিভুজ। ত্রিভুজ এগুলো সব প্লেনের উপর রাখতে পারি, দেখো এই যে ত্রিভুজ যে আঁকছি, হ্যাঁ এটা প্লেনের উপর রাখতে পারছি তো ওই কারণেই ত্রিভুজ। তারপরে আর কি শিখব, চতুর্ভুজ শিখব। ঠিক আছে, চতুর্ভুজ শিখব। আর কি শিখব, আর কিছু আছে, হ্যাঁ পঞ্চভুজ, ষষ্ঠভুজ, এরকমভাবে যত ইচ্ছা ভুজ আমরা তত আঁকতে পারি। এইবার একটা জিনিস দেখো, এই যে আমি যেগুলো আঁকছি, কি এই সমতলের মধ্যে যেগুলো আঁকছি সেগুলো প্রথম বিন্দু, তারপরে রেখা, তারপরে ত্রিভুজ, তারপরে কোণ, তারপরে চতুর্ভুজ। এই যে এগুলো আঁকবো এর সম্পর্কে আমরা এখন বিস্তারিত একটু জানবো। ঠিক আছে, এইবার যখন জানবো তখন কিছু কিছু জিনিস তোমরা মাথায় রাখবে, আর এবং পারলে পরে তোমরা খাতা নিয়ে বসো, আর খাতা নিয়ে বসবে এবং সেগুলোকে নোট করবে। ঠিক আছে, পরপর করে, তাহলে তোমরা কোনোদিনও আর ভুলবে না। ওকে, চলো শুরু করি। প্রথমে দেখো আমরা শিখবো কি বিন্দু। কি বিন্দু। এবার বলো বিন্দু কি, একটা ফোঁটা, এই যে একটা ফোঁটা দিলাম সেটাই কি বিন্দু। এবার বলো এই যে আমি বলছি এটা কি বিন্দু। এবার বিন্দু কি জিনিস, আমি যদি এর যদি ডেফিনেশন চাই, মানে হচ্ছে এটা কাকে বলে, বিন্দু কাকে বলে বলি, তাহলে কি বলতে পারি, তার মানে এমন একটা জিনিস এই বিন্দু, বা এমন একটা ফিগার যাকে বলে আকার, হ্যাঁ বা ছবি, তোমরা যা ইচ্ছে ধরতে পারো, একটা ছবি বা একটা চরিত্র, এটা একটা চরিত্র তো, একটা ছবি তো, বা একটা আকার তো, যা খুশি বলতে পারো। এমন একটি আকার বা ছবি বা চরিত্র যার কি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কোনোটিই নেই। আবার বলছি, এমন একটি কি এই ছবিটি বা এই বিন্দুটি বা এই চরিত্রটি, এই আকারটি যার কোনো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এদের তিনটের কোনোটিই থাকবে না। কি এদের তিনটের কোনোটিই থাকবে না, সেই সব ফিগারকে বা সেই সব ছবিকে বা সেই সব চরিত্রকে আমরা কি বলবো, বিন্দু বলে থাকবো। দেখো এই যে বিন্দুটা দিয়েছি, এর কি কোনো দৈর্ঘ্য আছে, কোনো প্রস্থ আছে, কোনো উচ্চতা আছে, কিছু নেই তো, তার মানে এটা বিন্দু। ঠিক আছে, বুঝতে পেরেছ, এই বিন্দু তোমরা বুঝলে। এরপরে আমরা দেখি রেখা। কি রেখা, এই বিন্দুকে ইংলিশে কি বলে জানো, পয়েন্ট। তোমরা সবাই জানো তো পয়েন্ট। আর রেখাকে ইংলিশে কি বলে সবাই জানো, লাইন। কি বলে, লাইন। এবার বলো এই যে লাইন, আমরা একটা বিন্দু দিচ্ছি তো, একটা বিন্দু দিচ্ছি, একটা বিন্দু ঠিক আছে। এবার লাইন যে আঁকবো, লাইন আঁকার জন্য কমপক্ষে কটা বিন্দুর দরকার আমরা বলতে পারবো, লাইন বা রেখা আঁকার জন্য কমপক্ষে কটা বিন্দু দরকার, দেখো একটা বিন্দু তো পেয়ে গেলাম। এবার এই একটা বিন্দু দিয়ে কি আমি আর কোনো লাইন মানে ঠিক আঁকতে পারবো, মোটেও না। এই যে কোনো একটা লাইন আঁকার জন্য কমপক্ষে দুটো, বা এই যে একটা লাইন আঁকলাম, ঠিক এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই দুপাশে দুটো বিন্দু, তার মানে কমপক্ষে একটা রেখা বা লাইন আঁকার জন্য কমপক্ষে আমার কি দুটো বিন্দুর প্রয়োজন। কমপক্ষে কটা বিন্দুর প্রয়োজন, দুটি বিন্দুর প্রয়োজন। এবার বলতে পারো কমপক্ষে কেন, তার কারণ সর্বনিম্নে দুটো বিন্দু দরকারই, দুটো বিন্দু ছাড়া আমরা কোনো লাইন আঁকতে পারবো না বা রেখা আঁকতে পারবো না। বুঝতে পেরেছি। এবার যদি একটা ঠিক এর মধ্যে একটা কোশ্চেন চলে আসে, সেটা কি যে তাহলে কত পর্যন্ত আমার পয়েন্ট দিয়ে আমরা লাইন আঁকতে পারবো, কতগুলো, হায়েস্ট কত হবে, সব থেকে বেশি কত হতে পারে। এবার বলি সব থেকে বেশি কত হবে সেটা আমরা বের করতে পারবো না, তার কারণ তুমি কোনো সংখ্যা কোন নম্বরে শেষ, কোথায় গিয়ে শেষ হয়, তুমি কি সেটা বলতে পারবে, সেটা যেহেতু বলতে পারবে না, সো তুমি সেটা বলতে পারবে না যে একটা লাইনের মধ্যে কতগুলো বিন্দু দিয়ে আমি হায়েস্ট করতে পারবো। কেন এরকম হয়, কেন দেখো এই যে একটা লাইন আঁকলাম, এই লাইনের মধ্যে দেখো এর মাঝখানে তো বিন্দু আছে, দেখো এই লাইনের প্রতিটা, তার মানে আমি যদি একটা বিন্দু নিই, এর পাশেই যদি আরেকটা বিন্দু, এই বিন্দু 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 এরকম করতে 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 হাজার লক্ষ কোটি এরকম করতে করতে যত বিন্দু নেই, প্রতিটা মানে অসংখ্য বিন্দু মিলেই কি
লাইন তৈরি হয়। অসংখ্য বিন্দু মিলেই কিন্তু লাইন তৈরি হয়। বুঝতে পেরেছো এটুকু? তাহলে রেখা আঁকতে বা লাইন আঁকতে গেলে, রেখা আঁকতে গেলে আমাদের কমপক্ষে দুটি বিন্দুর প্রয়োজন, কমপক্ষে দুটি বিন্দুর প্রয়োজন, কিন্তু অধিক আমাদের আমরা যত খুশি তত নিতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো লাইন কি? এবার বলো লাইন কত ধরনের হতে পারে? এবার লাইন তো হতে পারে অনেক ধরনের, তার মধ্যেও আমরা শুধু দু ধরনের শিখবো। কত ধরনের? দু ধরনের। একটা শিখবো সরল রেখা, কি সরল রেখা, একটা শিখবো সরল রেখা, আরেকটা শিখবো কি, আরেকটা শিখবো বক্ররেখা, কি বক্ররেখা। একটা শিখবো সরল রেখা, আরেকটা শিখবো বক্ররেখা। সরল রেখা কোনটা হবে? সরল রেখা হবে যদি দুটো বিন্দুকে একটা স্কেল পাতিয়ে সোজা বরাবর দাগ টেনে দিই, তাহলে সেটা হয়ে যাবে সরল রেখা। ঠিক আছে, তার মানে কি দুটো বিন্দুতে যদি স্কেল পাতিয়ে আমরা সরাসরি দাগ টেনে দিই, তাহলে সেটা কি মানে সরল বলতে কি স্ট্রেট, সরল বলতে কি স্ট্রেট, তার মানে কি সরল রেখা বলতে স্ট্রেট লাইন, কিন্তু একদম স্ট্রেট সোজা লাইন। ঠিক আছে, বুঝতে পেরেছি? তাহলে সোজা লাইন সেটা হচ্ছে সরল রেখা। ওকে, আর বক্ররেখা কোনটা? এই যে দুটো পয়েন্ট, এবার দুটো পয়েন্টে আমি যাচ্ছি কিন্তু উল্টো পাল্টা দিক দিয়ে যাচ্ছি। ঠিক আছে, মানে সোজা যাচ্ছি না, আমি ঘুরে ঘুরে যাচ্ছি, তাহলে সেটা কি? সেটা হচ্ছে বক্ররেখা। তাহলে আমরা সাধারণত এই দুটোই আপাতত শিখবো, এই দুটোই আমাদের কাজে লাগবে। বাদবাকি আরও আছে জিগজ্যাগ, হ্যান ত্যান, এইসব অনেক কিছু আছে, সেগুলো তোমাদের দরকার নেই। তো এখন জেনে নাও রেখা সাধারণত আমরা দুটোই জানবো, সেটা একটা সরলরেখা আর একটা বক্ররেখা। সরলরেখা কোনটি? কোনো কমপক্ষে দুটো বিন্দু যখন একটা স্কেল দিয়ে সোজা বরাবর বা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে সোজা স্ট্রেট বরাবর চলে গিয়ে যে লাইনটা তৈরি করে তাকে সরলরেখা বলে। আর বক্ররেখা কি? বক্ররেখা হচ্ছে সোজা না গিয়ে কি ঘুরে ঘুরে যাওয়াকে বক্ররেখা বলি থাকে। ঠিক আছে, যার স্ট্রেট হবে না সেটাই বক্ররেখা। বুঝতে পেরেছো এটুকু? আর আরেকটা জিনিস আছে লাইনের মধ্যে, আমরা সাধারণ রেখাকে এইভাবে চিহ্নিত করি। ঠিক আছে, তার কেন এরকম করি? মানে একটা দাগ দিয়ে সোজাসুজি দাগ দিয়ে তীর চিহ্ন, দুপাশে তীর চিহ্ন দিয়ে দিই, এরকম কেন করি জানো তোমরা? কারণ হচ্ছে যখন সরল রেখা আমরা কি সরল রেখা বলছি, কিন্তু সেটা কিন্তু কোনোদিনও শেষ নেই, সোজা চলতেই থাকবে। তুমি যত দূর পর্যন্ত বাড়াতে পারো, চলতে থাকবে, সোজাই চলবে। ঠিক আছে, কিন্তু আর রেখাংশ কি? এই যে রেখা, এটা হচ্ছে রেখা লাইন, কিন্তু রেখাংশ মানে কি? এখান থেকে ছোট্ট একটু টুকরো আমরা কেটে নিলাম, এখান থেকে এটুকু 5 সেমি হতে পারে, কি 5 সেমি হতে পারে, বা 10 সেমি হতে পারে, বা 50 সেমি হতে পারে, 1 কিলোমিটার হতে পারে, 10 কিলোমিটার হতে পারে। এই যে লাইন, সেটা সরলরেখা কেন, বক্ররেখাও হতে পারে, কি বক্ররেখাও হতে পারে, সেটাও কিন্তু তীর চিহ্ন দিয়েই বলা হবে। আর তার মধ্যে থেকে একটু কি কেটে নেওয়াকে, তার কারণ এর কিন্তু একদম শেষ নেই, রেখা সাধারণত শেষ নেই, সাধারণত এগুলো সবসময় মাথায় রাখবে, তীর চিহ্নটা মনে রাখবে। কিন্তু যদি বলে রেখাংশ, ইংলিশে বলে সেগমেন্ট, ঠিক আছে, যদি রেখাংশ বলে, ওকে, লাইন সেগমেন্ট বলে, আর রেখাংশ বলে, তাহলে পরে মাথায় রাখবে এটার কোনো তীর চিহ্ন হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর যদি বলে কোনো একটা জায়গা থেকে রেখা শুরু হয়েছে এবং সে চলতেই রয়েছে, তাহলে বুঝবে সেটা কি একদিকে তীর চিহ্ন হবে। ডান দিকে ধরো বা সাইড থেকে একদম শুরু হয়েছে, শেষের থেকে আমরা চলতেই রয়েছি, তাহলে এইভাবে হবে। আর ঠিক উল্টো দিকে এখান থেকে হয়েছে বা সাইডে যাচ্ছি, তাহলে এইভাবে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? পয়েন্ট মানে রেখা আর লাইন। আর আরেকটা বলি, এই যে লাইনের মাঝখানে কিন্তু অসংখ্য বিন্দু আছে, এটা মাথায় রাখবে তোমরা। ঠিক আছে, আর এই যে লাইন বা স্ট্রেট লাইন যাকে বলছি আমরা, কি স্ট্রেট লাইন, এবার যে কোনো লাইন বা স্ট্রেট লাইন যাই হোক না কেন, বা সরলরেখা বা বক্ররেখা যাই হোক না কেন, এই লাইনের মাঝখানে কিন্তু অনেক বিন্দু, হাজার হাজার রেখা রয়েছে, কোটি কোটি রেখা রয়েছে। ঠিক আছে, এইবার বল, এই যে রেখার মাঝখানে মানে দুটো বিন্দু, একটা বিন্দু এই আরেকটা বিন্দু, এই দুটো বিন্দুর মাঝখানে যত বিন্দু রয়েছে, ধরে নাও আমরা এই দুটো মানে এই চারটে বিন্দুই একটা সরলরেখার অন্তর্গত। মানে একটা সরলরেখা আঁকলে এই চারটে বিন্দুই যায়, মানে চারটে বিন্দুর মধ্যে দিয়ে একটা সরলরেখা যাচ্ছে। এই রকম যদি হয়ে থাকে, বা এখানে যদি আমি নাম করে দিই ABCD, ABCD চারটে বিন্দু রয়েছে এবং চারটে বিন্দু একই সরলরেখা যাচ্ছে। চারটে বিন্দু তো বক্ররেখাও যেতে পারতো, তাই তো? এইভাবে গিয়ে
এইভাবে গিয়ে এইভাবে, বা এখানে আসলো ধরো এইভাবে আসলো, এইভাবে গেল, অন্যভাবে হতে পারে। কিন্তু বলছি কি একটা এই চারটে বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, এই রকম যদি হয় তাহলে তাকে কি বলবো আমরা জানি? তাহলে তাকে আমরা বলবো কি? সমরৈখিক। কি বলবো? কি বলবো তাহলে তাকে? সমরৈখিক। ইংলিশে কি বলে জানো? কোলাইনার। কোলাইনার, ঠিক আছে, কোলাইনার। সমরৈখিক মানে কি একটা রেখার সোজাসুজি কি যত বিন্দু আছে সবকটাই একটা সরলরেখার মধ্যেই অবস্থিত, ওই কারণেই তাকে আমরা কোলাইনার বলে থাকবো, সমরৈখিক বলে থাকবো। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো নেক্সট দেখি। এইবার গেল লাইন, এটা গেল লাইন। এইবার লাইনের মধ্যে আরেকটা জিনিস দেখি। যদি দুটো লাইন, কি একটা লাইন ধরো যাচ্ছে, একটা রেখা এখানে ধরে নিই এ, এটা কি এ, আমরা ধরে নিচ্ছি এটা কি এ। আরেকটা রেখা, আরেকটা ধরে নিচ্ছি বি, কি একটা ধরছি এ, আরেকটা ধরছি বি। এই দুটি রেখা যদি পরস্পর মানে এই দুটোর মধ্যে ডিস্টেন্স যেখানেই মাপি না কেন সেটার ডিস্টেন্স বা দৈর্ঘ্য দূরত্ব যদি সমান হয়, ধরো এখানেও 1 সেমি, এখানেও 1 সেমি, এখানেও 1 সেমি, এখানেও 1 সেমি, মানে এই যে লাইন সোজা বরাবর কিন্তু সরলরেখা বরাবর এই রকম দূরত্ব দুটি সরলরেখার থেকে দূরত্ব কিন্তু সব জায়গায় যদি সমান হয়ে থাকে তাহলে সেটা আমরা বলবো প্যারালাল লাইন। কি বলবো? প্যারালাল লাইন বা সমান্তরাল। কি সমান্তরাল, কি বলবো? সমান্তরাল। তার মানে সমান্তরাল কাকে বলবো? দুটি সরলরেখা যদি কি দুটি সরলরেখা যদি একে অপরের থেকে সম দূরত্বে থাকে, একে অপরের থেকে সম দূরত্বে অবস্থান করে, যেখানেই মাপি না কেন সেখানেই যদি সম দূরত্বে অবস্থান করে তাহলে সেটাকে ইংলিশে বলে প্যারালাল, আর বাংলায় কি বলে? সমান্তরাল। ঠিক আছে, তাহলে সমান্তরাল কাকে বলবো? দুটি লাইন যখন সমানভাবে চলবে মানে একে অপরকে কোনোদিনও যেদিকেই বাড়াই না কেন কোনোদিনও ছেদ করবে না। কি করবে না? ছেদ করবে না। মানে কি, ধরে নাও একটা লাইন এইভাবে চলছে, আরেকটা লাইন একটু বাঁকায় চলছে। এবার বলে এটা যখন আমি বাড়াবো, যত দূরে যাক না কেন এখানে তো মিলিত হবে। কিন্তু যখন দুটো প্যারালাল বা দুটি সমান্তরাল লাইন হবে, সেটা যত দূরেই বাড়ানো হোক না কেন সেটা কোনোদিনও কি সমান হবে না, কোনোদিনও মিশবে না, কোনোদিনও একটা দুজন একে অপরকে ছেদ করবে না। ঠিক আছে, এইরকম দুটি লাইন হলে সেটাকে আমরা কি লাইন বলবো? সমান্তরাল লাইন বলবো বা প্যারালাল লাইন বলবো। বুঝতে পেরেছি? ওকে, প্যারালাল লাইন গেল, সমান্তরাল লাইন গেল। এইবার বলবো কি পারপেন্ডিকুলার লাইন। পারপেন্ডিকুলার বলতে কি লম্ব, কি লম্ব রেখা। লম্ব বলতে কি মানে একটা সরলরেখা আছে, সেই সরলরেখার সাপেক্ষে আরেকটা সরলরেখা একদম লম্বভাবে মানে একদম খাড়া হয়ে রয়েছে। মানে কি এই যে ঠিক এদের মধ্যে কোণের মধ্যে দূরত্ব এপাশেও যা হবে এপাশেও তাই হবে। এটা কিন্তু সরলরেখা, এটাও সরলরেখা। এই যে এপাশে যদি এক্স হয় তাহলে এপাশেও এক্স হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে পরে আমরা বলতে পারবো কি এটা কিসে রয়েছে? লম্ব। কি এটা হচ্ছে লম্ব রেখা। বুঝতে পেরেছি? এই লাইনটা এই লাইনের সাপেক্ষে লম্ব। ঠিক আছে, একে ইংলিশে কি বলে? পারপেন্ডিকুলার বলে। আর সাধারণত এই এক্স সবসময় হয় 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি। তার মানে একটা জিনিস আমরা বলতে পারবো যে লম্ব রেখা যখনই হবে তখনই একটা লাইন অন্য লাইনের উপর কি কত ডিগ্রি কোণ করবে? যে দিক দিয়েই মাপি না কেন সেটা 90 ডিগ্রি কোণ করতে হবেই, বাধ্য সেটা করতে। আর যদি কোনোভাবে 90 ডিগ্রির কম বা বেশি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু লম্ব রেখা হবে না। মাথায় রাখতে হবে এটা। ঠিক আছে, বুঝতে পারছি এটুকু? ক্লিয়ার? ওকে, এইবার আরেকটা জিনিস দেখি। লাইন যখন করছি আরেকটা লাইন করে নিই। সেটা কি? এই যে লাইন করছি, দুটো লাইন রয়েছে ধরো এইভাবে, পরস্পর সরলরেখাও হতে পারে, আবার দুটো সমান্তরাল হতে পারে, আবার দুটো সমান্তরাল নাও হতে পারে। ওকে, এরকম যদি সরলরেখা থাকে আর আরেকটা সরলরেখা যদি একে ছেদ করে, কি করে? ছেদ করে, সেটা যেইভাবে হোক না কেন ছেদ করে, তাহলে এখান থেকে আমরা কি জিনিস পেতে পারি? এগুলো কিন্তু তোমরা খাতায় সবাই ঠিক করে লিখে নিও। ওকে,
এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। দুটো সমান্তরাল লাইন, এই একটা লাইন একটা লাইন, এই দুটো একে অপরের সমান্তরাল রয়েছে, কিন্তু এই যে লাইনটা রয়েছে এখানে যদি আমি নাম দিয়ে দিই, এটা এ লাইন, এটা বি লাইন, এটা এ লাইন, এটা বি লাইন, এই চিত্রের মধ্যে এ আর বি লাইনটা একে অপরের কি সমান্তরাল রয়েছে, আর এ আর বি এখানে সমান্তরাল নেই। ওকে, এবার বলো সমান্তরাল বা প্যারালালের আমরা চিহ্ন কী দিই জানো? এ এইরকমভাবে দুটো দাগ সমান সমান উপর নিচে, উপরে করে এরকম বি, ঠিক আছে। আর এখানে এ সমান্তরাল বি, কি এটা আছে? না, একদম নেই, এটা হবে না, বুঝতে পেরেছি? তাহলে এটা হয় না, শুধু এটা হয়। তাহলে এ সমান্তরাল বি, এইরকম কিন্তু কোনো ছবি পাবো না আমরা। ওকে, তাহলে এ সমান্তরাল বি এইরকম আমাদের চিহ্ন থাকবে। কখন চিহ্ন থাকবে? যখন এ আর বি দুটি সমান্তরাল সরলরেখা হবে, বুঝতে পেরেছি? এই সমান্তরাল সরলরেখাকে যদি অন্য একটা লাইন, যে কোনো লাইন, সেটাও কিন্তু সরলরেখা হতে হবে, সেটাও কিন্তু সরলরেখা হতে হবে, সেটা কি ছেদ করেছে। এই ছেদকে ইংলিশে কি বলে জানো? ট্রান্সভার্সাল লাইন। মানে এই লাইনটাকে আমরা বলবো ট্রান্সভার্সাল লাইন বা ছেদক লাইন বলবো। এখানেও ছেদ করেছে, কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি? প্রথমটাতে দুটো লাইন সমান্তরাল রয়েছে, এই সমান্তরাল লাইনকে অন্য একটা লাইন ছেদ করেছে, আর সেকেন্ডটাতে দুটো লাইন সমান্তরালে নেই, আর অন্য একটা লাইন কি ছেদ করেছে। এইবার দুটোর মধ্যে তফাৎ কী হবে সেটাই দেখব। ওকে, এইবার দুটোর মধ্যে তফাৎ একটু দেখি। দেখো এই সমান্তরালের মধ্যে, ঠিক এটার মধ্যে দেখো এই যে যে কোণটা তৈরি হবে, কি তৈরি হবে? কোণগুলো তৈরি হবে। এখানে একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ, চারটে কোণ, এখানে চারটে, এখানেও তো সেম চারটে কোণ পাবো, কি পাবো তো? তাহলে পরে এইরকম যদি হয়, তাহলে এই কোণটার সঙ্গে, যেহেতু এই দুটো সমান্তরাল রয়েছে, কি সমান্তরাল রয়েছে, এই কোণটার সঙ্গে, মানে এখানে যদি 1 নম্বর দিই, তাহলে এই কোণটা, এই সরলরেখার আর এই সরলরেখা, এই দুটোর যে মিলনস্থল, এই কোণটা, এটাও এক, এই দুটো সমান হবে, এটা আর এটা সমান হবে। কার সাপেক্ষে? এটা এই সরলরেখার সাপেক্ষে এটা, আর এই সরলরেখার সাপেক্ষে এটা, এই দুটো সমান হবে। আবার অপরদিকে বিপরীত পাশে এটা আর বিপরীত পাশে এটা যদি 2 নম্বর দিয়ে থাকি, এই দুই সমান হবে। আবার সেম এই নিচেরটা যদি 3 নম্বর দিই, এই নিচেরটা 3 নম্বর দিই, এই 3 নম্বরের সঙ্গে এই 3 নম্বর সমান হবে। কি সমান হবে? কোনটা সমান হবে, এটা দেখাবো পরে ক্লিয়ারলি ঠিক বলে দেবো, ঠিক আছে? এই যে সমান্তরাল লাইন আর সমান্তরাল হবে না লাইন, বুঝতে পেরেছি এটুকু? ঠিক এটা আমি এরপরে বিস্তারিতভাবে বলে দিচ্ছি তোমাদের। ওকে, এবার চলো আমরা একটু কোণের সম্পর্কে জেনে নিই আগে, ঠিক আছে? দেখো কোণ কি? কোণ, এবার কোণ জিনিসটা কি? এতক্ষণ আমরা শিখলাম কি? একটা শিখলাম রেখা, আর একটা শিখলাম বিন্দু, এবার শিখবো কোণ। এবার কোণের জন্য আমাদের কমপক্ষে কটা সরলরেখার দরকার হয়? দুটি সরলরেখা। কটি সরলরেখা? দুটো সরলরেখার দরকার, এইরকম দুটো সরলরেখার দরকার হয়। কিন্তু এই দুটি সরলরেখাকে সবসময় কি একে অপরকে কি যেখানেই হোক না কেন ছেদ করতে হবে। কি করতে হবে? ছেদ করতে হবে। ধরো এই একটা সরলরেখা কোথায় ছেদ করেছে? ঠিক এই বিন্দুতে ছেদ করেছে। বা একটা সরলরেখা এই বিন্দুতে ছেদ করেছে, তাই তো? দুটো সরলরেখা দরকার আমাদের কি অ্যাঙ্গেল বের করার জন্য, কমপক্ষে, বেশি অনেক হতে পারে, তাহলে কমপক্ষে দুটি সরলরেখা দরকার। ধরে নিই আমি এই সরলরেখাটা দিয়েই করছি, দুটো সরলরেখা আমার এইরকমভাবে পাচ্ছি। এই যে দুটি সরলরেখা পাচ্ছি, এখানে যদি আমরা বিন্দু ও এ, এটা এ আর এটা বি, ঠিক আছে? বি মানে এখানে এই বিটা তো এইরকম হয় না, একটা পয়েন্ট হয়, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, ঠিক আছে? ও বি, এই যে ও এ এই পর্যন্ত, ও এ কি? ও এ একটা কি সরল রেখাংশ, কি রেখাংশ, মানে এটা হচ্ছে টোটালটা হচ্ছে সরল রেখা, আর এই সরল রেখার একটা অংশ সরল রেখাংশ, ও এ হচ্ছে সরল রেখাংশ। সেমভাবে ও বি হচ্ছে কি? ও বিও আরেকটা সরল রেখাংশ, ঠিক আছে? এই যে দুটি সরলরেখা দিয়ে একটা কি এই দুটি সরলরেখা যেই বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দু সাপেক্ষে যে কোণটা তৈরি হয়েছে, সেটা যদি আমরা থিটা ধরি, কি ধরি আমরা সাধারণত? থিটা বিটা, এই ঠিক এইরকমভাবে ধরে নিই, আর আমরা এখানে থিটা ধরলাম। এই যে চিহ্নটা দেখো গোল দিয়ে
মাঝখানে একটা কেটে দাও, এটাকে আমরা কি বলি, থিটা বলি। কি বলি? থিটা বলি। তোমরা শিখে নাও, যারা নতুন একদম শিখে নাও। তাহলে এই যে থিটা হলো আর এই যে কোণটা হলো, একেই আমরা অ্যাঙ্গেল বলবো বা কোণ বলবো। কি বলবো? কোণ। কোনটা? এটা। এইবার এই যে দুটো সরলরেখা নিয়েছিলাম আমরা, এই দুটো সরলরেখা এদিক ওদিকে চলতে রয়েছে, এই সরলরেখার ক্ষেত্রে দেখো একে অপরকে ছেদ করেছে। ছেদ করলে কটা কোণ পাচ্ছি? এই একটা কোণ পাচ্ছি, বিপরীত পাশে আরেকটা পাচ্ছি, এই একটা কোণ পাচ্ছি, আবার এই পাশে আরেকটা কোণ পাচ্ছি। ঠিক আছে, এরকম পাচ্ছি তো। তার মানে দুটো সরলরেখা যখন একে অপরকে ছেদ করে, কি বলে? দুটি সরলরেখা যখন একে অপরকে ছেদ করে, তখন ছেদবিন্দু কি, ছেদবিন্দু থেকে ওই দুটি সরলরেখার দিকে যে অ্যাঙ্গেল তৈরি হয়, কোণ তৈরি হয়, সেটাকেই কি কোণ বলে। ওকে, তাহলে এই যে সরলরেখা, এই যে দুটি সরলরেখা, এই দুটি সরলরেখা থেকে একটু জিনিস এবার শিখবো। কি? দুটি সরলরেখা যখন একে অপরকে ছেদ করবে, তখন মাথায় রাখবে একটা কোণ, কি, একটা কোণ তার ঠিক বিপরীত কোণ, পাশের কোণ নয় কিন্তু, তার ঠিক বিপরীত কোণের সঙ্গে সমান হবে অলওয়েজ। তার মানে এটা যদি এক্স হয়, এটাও এক্স হবে, হতেই হবে। আর এটা যদি ওয়াই হয়, আর এটাও ওয়াই হবে, এটা হতেই হবে। মনে রাখবে কিন্তু, বক্ররেখা হলে হবে না। এটা কিন্তু শুধু সরল রেখাংশ বা সরল রেখার ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে আমি সরল রেখা দিলাম, এটা কি সরল রেখা। আর যদি সরল রেখাংশ দিই, তাহলে এইরকম শুধু এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট। এবারে ঠিক এদের নাম দিতে হবে। এখানে পয়েন্টের নাম হচ্ছে, ঠিক আছে, এ বি সি ডি, এভাবে দেবো। তাহলে এবার আমরা যেহেতু কোণ দেখছি সেটাই দেখি। আর কোণকে এই চিহ্নটাকে থিটা বলে, মাথায় রাখবে। আর এইবার দেখো, দুটি সরলরেখা যখন একে অপরকে ছেদ করবে এবং ছেদবিন্দুর সাপেক্ষে যদি একটা কোণ আমরা ধরে নিই এক্স, ছেদবিন্দুর সাপেক্ষে যদি একটা কোণ ধরে নিই এক্স, ঠিক তার বিপরীত কোণটা এই এক্স হলে, এটা যদি এক্স ধরি তাহলে বিপরীত কোণটাও এক্সই হবে। ঠিক আছে, বিপরীত কোণটাও কি এক্স হবে। আর এ পাশেরটা যদি আমরা ওয়াই ধরি, তাহলে এ পাশেরটাও, তার বিপরীত পাশটাও ওয়াই হবে। তার মানে এইটুকু বুঝতে পারলে, এগুলো কিন্তু তোমরা লিখে নিও। ওকে, যে দুটি সরলরেখা যদি একে অপরকে ছেদ করে, তাহলে একটা কোণ যদি আমরা ধরে নিই, তার বিপরীত পাশের কোণকে কি দুটো সমান হবে। এই কোণটা এক্স হলে এটাও এক্স হবে, মানে এটা 100 ডিগ্রি হলে এটাও 100 ডিগ্রি, এটা 50 হলে এটাও 50 ডিগ্রি, এইরকম হচ্ছে ব্যাপার। তার মানে এখান থেকে বুঝতে পারছি কি, বিপরীত কোণ মানে কি, এর ঠিক বিপরীত কোণ বলে, বিপরীত কোণ, ঠিক আছে, বলে বিপরীত কোণ বলে কি সমান হয়। তাহলে একে অপরের বিপরীতে রয়েছে, ওই কারণে দুটো যেহেতু সরলরেখা, ওই কারণে এই দুটো কোণ সমান হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো নেক্সট দেখি। এইবার কোণের কিছু টাইপের সম্পর্কে দেখবো আমরা। ঠিক আছে, কোন কত প্রকারকে, কোন ছবির কোনকে কীরকম বলবো আমরা। প্রথমে একটা সরলরেখা ধরে নিই, কি একটা সরলরেখা ধরে নিলাম। এটা রেখা, এটা একটা সরল রেখাংশ ধরে নেব না, সরল রেখাই ধরি নাও, সরল রেখা ধরি। ঠিক আছে, সরলরেখা বলতে তীর চিহ্ন থাকবে, আর সরল রেখাংশ বললে পরে সেটাতে তীর চিহ্ন থাকবে না। এখানে আমি কি বলেছি, সরলরেখা বলেছি, ওই কারণে তীর চিহ্ন আছে। এই সরলরেখার মাঝখানে যদি একটা বিন্দু দিই, কি বিন্দু দিই, বা এই বিন্দুর সাপেক্ষে যে কোণ তৈরি হয়, এবার বলো, এই বিন্দুকে নিয়ে যদি আমরা এ পাশে একটা লাইন, এ পাশে আরেকটা লাইন, দুটো লাইন, তো আমরা কি বলেছি, কোণ তৈরি করতে গেলে কমপক্ষে দুটো লাইন দরকার। এবার মাঝখানে একটা বিন্দু দিয়ে দিলাম। এবার বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর থেকে এ পাশে একটা লাইন, এ পাশে একটা লাইন, দুটো লাইন হয়ে গেছে তো। এবং এই দুটো আবার সরলরেখা, কি এই দুটো আবার সরলরেখা। এইরকম যদি হয়ে থাকে যে একটা সরলরেখার উপরে যদি কোনো বিন্দু থাকে, আর এই বিন্দুর সাপেক্ষে যদি আমাদের কোণ বের করতে দেয়, তাহলে সবসময় মাথায় রাখবে সরলরেখার উপরে কোণ সবসময় কি 180 ডিগ্রি হয়। কত? 180 ডিগ্রি হয়। এবার বলো, এ পাশেও যদি 180 ডিগ্রি হয়, নিশ্চয়ই এ পাশেও তো 180 ডিগ্রি হবে নাকি? এটার ক্ষেত্রে নিচের দিকেও তো 180 ডিগ্রি হবে, হবে কি না হবে না বলো? এটাকে যদি আমরা এ আর এটাকে বি ধরে নিই, বিটা কি একটা পয়েন্টের সাপেক্ষে। ওকে, এবার বলো, এই যে পয়েন্টের সাপেক্ষে, একটা বিন্দুর সাপেক্ষে, কি একটা সরলরেখার উপর একটা বিন্দুর সাপেক্ষে কোণ কত ডিগ্রি হয়? সবসময় 180 ডিগ্রি হয়। কি সবসময় 180 ডিগ্রি হয়। এই যে একটা সরলরেখার সাপেক্ষে একটা বিন্দুকে কেন্দ্র করে একটা 180 ডিগ্রি পেলাম, এই সরলরেখাটাকে আমরা কি বলবো জানো? সরলকোণ বলবো। কি বলবো?
সরল কোণ বলবো। কি কোণ বলবো? সরল কোণ। বুঝতে পেরেছি? তার মানে একটা সরলরেখার উপরে যদি একটা কোণ হয় তাহলে সেটা সবসময় কি 180 ডিগ্রি হবে। এগুলো কিন্তু মুখস্থ বিদ্যা, মুখস্থ করতেই হবে এগুলো, ঠিক আছে, অঙ্ক শিখতে গেলে। তাহলে এই 100 ডিগ্রি কোণকে সরল কোণ বলবো। তাহলে যদি বইতে বলে 180 ডিগ্রি কোণ সমান সমান কি, তোমরা লিখবে সরল কোণ। আবার শুধু সরল কোণ যদি বলে, সরল কোণ মানে কত ডিগ্রি কোণ? 180 ডিগ্রি কোণ। বুঝতে পেরেছি? ওকে, তাহলে সরল কোণ গেল। এইবার সরল কোণ, এই যে ছবিটা রয়েছে, এই ছবিটায় এই বিন্দুর সাপেক্ষে এপাশে একটা তো এটা যদি এবার কমতে থাকে, কি কমতে থাকে মানে কি একটা সোজাই রয়েছে, আরেকটা যদি কীরকম বলি, ঠিক একদম সোজাসুজি লম্ব ধরি। এই সরলরেখাটার উপরে এই সরলরেখাটা একদম লম্ব অবস্থায় রয়েছে। কি অবস্থায়? লম্ব। এবার বলো, আগে যখন আমরা লম্ব লাইন শিখেছিলাম, একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা লম্ব থাকে, সবসময় কত ডিগ্রি বলেছিলাম? সবসময় 90 ডিগ্রি কোণ হবে বলেছিলাম। কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই তো? তাহলে একদম 90 ডিগ্রি। তাহলে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যখন লম্ব অবস্থায় থাকে, কী অবস্থায়? লম্ব অবস্থায় থাকে। ইংলিশে বলে পারপেন্ডিকুলার। কি বলে? পারপেন্ডিকুলার অবস্থায় থাকে, তাহলে পরে সেটা সবসময় 90 ডিগ্রি কোণ হয়। এই কোণটাকে কি বলবো? একটা সরলরেখার উপরে যখন আমরা কোণ আঁকি সেটা 180 ডিগ্রি হয় এবং সেটা সরল কোণ হয়, সেটা দেখেছি। এবার বলো, একটা সরলরেখার উপরে যদি লম্ব অবস্থায় যদি একটা খাড়াখাড়ি একটা লাইন দিয়ে দিই তাহলে সেটা 90 ডিগ্রি হয়। এই 90 ডিগ্রি যদি লাইন হয় সেটাকে আমরা কি বলবো? কি বলতে পারবে? সেটাকে আমরা ইংলিশে বলে রাইট অ্যাঙ্গেল। আর তো বাংলাতে কি বলে জানো? সমকোণ। কি? সমকোণ। কি বলে? সমকোণ। কি বলে? সমকোণ। এবার বলো, সমকোণ মানে 90 ডিগ্রি। এখানে এটা কটা 90 ডিগ্রি? একটা না? একটা তো। তাহলে দেখো, এক সমকোণ সমান সমান কত ডিগ্রি? তোমাদের কোশ্চেনে আসবে এক সমকোণ সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। আবার বলি, এক সমকোণ সমান সমান কত? 90 ডিগ্রি। এবার বলো, দুই সমকোণ সমান সমান কত হবে? দুই সমকোণ সমান সমান, এ বলো, একটা পেন্সিলের দাম যদি 90 টাকা হয় তাহলে দুটো পেন্সিলের দাম নিশ্চয়ই বেশি হবে। 90 গুণ 2 করো, 90 গুণ 2 মানে 180। কত? 180। তাহলে বলো, দুই সমকোণ মানে কত? 90 গুণ 2। তার মানে সমকোণ মানে 90 আর 2 মানে 2 গুণ। সমকোণ মানে 90, 1 মানে 1 গুণ, তার মানে 90। আর দুই সমকোণ মানে 180 ডিগ্রি। তাহলে পরে এইভাবেও ধরতে পারেন যে সরল কোণ সমান সমান কত সমকোণ। তাহলে একটা কোশ্চেন দিতে পারে, কি দিতে পারে? সরল কোণ সমান সমান ড্যাশ সমকোণ। কত? সমকোণ। তোমরা কি অ্যান্সার লিখবে? সরল কোণ সমান সমান ড্যাশ সমকোণ। তাহলে তোমরা অ্যান্সার লিখবে 2 সমকোণ। কত? 2 বা 2 সমকোণ। বুঝতে পেরেছি? ওকে, তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি। তার মানে একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা যখন লম্ব অবস্থায় থাকে তখন তাকে আমরা বলি সমকোণ এবং 90 ডিগ্রি। বুঝতে পেরেছি? তাহলে দুটো গেল, সরল কোণ আর সমকোণ। ক্লিয়ার এটুকু? এইবার দেখো আমি কি বলেছি? দুটো সরলরেখা গেল। একটা সরলরেখা কি গেল? একটা সরলরেখা যখন সোজাসুজি সরল সমান থাকে তখন সেটা সরল কোণ, আর যখন একটার উপর আরেকটা পারপেন্ডিকুলার মানে লম্ব অবস্থায় থাকে তখন সেটা সমকোণ 90 ডিগ্রি। এইবার বলবো, এই যে দুটো সরলরেখা, একটা সরলরেখা এইভাবে নিলাম, আরেকটা সরলরেখা এই যে দেখো, এখানে আমি একটা 90 ডিগ্রির একটা লাইন এঁকে দিই। এটা ধরো 90 ডিগ্রির লাইন, ঠিক আছে? এর থেকে ঠিক ছোট হবে, এর থেকে ছোট, তার মানে এই কোণটা হবে কি? এই কোণটা। সেটা একদম কাছাকাছি হতে পারতো, একদম মানে কি ঠিক 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। মেন কথা হচ্ছে এটা, 90 ডিগ্রির থেকে কি ছোট হতে হবে। আর এই ছোটটা যদি থিটা ধরি, আমরা আগে শিখেছিলাম থিটা ধরবো, এটা ও, এটা এ, এটা বি, যদি এরকম ধরে নিই তাহলে এই থিটাটা এই যে লেস দেন গ্রেটার দেন তোমরা সম্পর্কে জানো তো, এই থিটাটা সবসময় যদি 90 ডিগ্রি থেকে ছোট, সরি এখানে বড় দিয়ে দিলাম, থিটাটা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় তার মানে এই যে এই চিহ্নটা কি? লেস দেন, তার মানে 90 ডিগ্রি থেকে থিটাটা কি হবে? ছোট হবে তো। তাহলে এটাই হচ্ছে কি সংজ্ঞা, এই ছবিটার এটাই মানে। তার মানে কোনো কোণ, কোনো অ্যাঙ্গেল বা কোনো কোণ যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, 90 ডিগ্রি থেকে ছোট হয়, তার মানে এই থিটা ধরেছি আমরা, থিটাটা কি এই সোজাসুজি লাইন বরাবরও হতে পারতো। তার মানে কোনো কোণ যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে সেই কোণকে আমরা কি বলবো? ইংলিশে বলবে
অ্যাকুয়েট অ্যাঙ্গেল। কি অ্যাকুয়েট অ্যাঙ্গেল, আর বাংলায় কি বলে জানো? বাংলায় বলে হচ্ছে সূক্ষ্মকোণ। কি বলে? সূক্ষ্মকোণ। সূক্ষ্ম, এবার বলো সূক্ষ্ম। সূক্ষ্ম মানে কি? একদম ক্ষুদ্র। আর ক্ষুদ্র মানে কি? আমরা সাধারণত ধরে নেবো কি 90 ডিগ্রিকে আমরা কি আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্ম, মানে একদম সাধারণ ফর্ম ধরে নেবো, ঠিক আছে? 90 ডিগ্রিকে সাধারণ ফর্ম দিই। এবার 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় তাহলে সেটা ছোট সূক্ষ্ম, আর বড় হলে পরে সেটা পরে শিখবো, সেটাকে স্থূল বলে। 90 ডিগ্রি থেকে যখন ছোট, তাহলে 90 ডিগ্রি থেকে যখন ছোট হবে এই কোণটা, তখন তাকে কি কোণ বলবো? সূক্ষ্ম কোণ বলবো। সূক্ষ্ম মানে ছোট, বুঝতে পারছি? তাহলে 90 ডিগ্রি থেকে কোনো কোণ যদি ছোট হয় তাহলে পরে সেটাকে বলবো সূক্ষ্ম কোণ। কি বলবো? সূক্ষ্ম কোণ। ইংলিশে বলে অ্যাকুয়েট অ্যাঙ্গেল। কি বলে? অ্যাকুয়েট অ্যাঙ্গেল। ওকে। আর এই থিটাটা কিন্তু 0 ডিগ্রি, কত? 0 ডিগ্রির থেকে বড় হতে হবে, এটা মাথায় রাখতে হবে। কি 0 ডিগ্রি কোনটা জানো? 0 ডিগ্রি বলছি আগে, এটা ঠিক, এটা একটু সূক্ষ্ম কোণটা কথা হবে। তাহলে সূক্ষ্ম কোণটা সবসময় 0 ডিগ্রির থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাকে সূক্ষ্ম কোণ বলবো। এইবার 0 ডিগ্রি দেখি, একটা লাইন, ঠিক আছে? এবার বলো এর ঠিক উপরে যদি আমি নিই, যত উপরেই নিই না কেন, যত উপরে সেটা তো একটা পরিমাপ হবে, সেটা তো থিটা 0 হবে না। এবার 0 দেখো, এই যে একটা লাইন, এই লাইনের উপরে আরেকটা লাইন যদি আমি এঁকে দিই, বড় এঁকে দিই, এই একটা লাইনের উপরে যদি আরেকটা লাইনই এঁকে দিই, সেম একটা লাইনের উপরে দুটো লাইন যদি অবস্থান করে, তাহলে বলো এখানে কত ডিগ্রি কোণ পাবো? থিটার মান কত হবে? থিটার মান 0 হবে। এখানে কত হবে? 0 হবে। ঘড়ির কাঁটা দেখেছো? একটার উপরে একটা একদম থাকে, তখন মিনিট বা সেকেন্ডের কত হয়? 0 হয় না? ডিফারেন্স কত হয় দুটোর মধ্যে? 0 হয়। তো সেই 0 মানে ওই দূরত্বটা দেখতে হয় সাধারণত। তাহলে ওই রকম একটা সরলরেখাকে সাপেক্ষে অন্য সরলরেখার দূরত্বটাকে আমরা কোণ ধরি, থিটা ধরি, অ্যাঙ্গেল ধরি, ডিগ্রি ধরি, ঠিক আছে? বুঝতে পেরেছি? তাহলে যখন একে অপরের উপর অবস্থান করবে তখন থিটার মান 0 হবে। ওকে, বুঝতে পেরেছি? তাহলে পরে নেক্সট দেখি। এবার দেখো, এইবার বলো একটা লাইন, কি একটা লাইন ধরে নাও, ও এ ধরলাম। এই লাইনটা আমি যে কি এই যে একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছিলাম, কত ডিগ্রি? 90 ডিগ্রি, মনে আছে? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে ধর, এটা একটু বাড়িয়ে দিলাম, বি ধরলাম এটা, হ্যাঁ। 90 ডিগ্রি থেকে বড় হলো, কত? 90 ডিগ্রি থেকে বড়, মানে 90 ডিগ্রি তো এটা, তার মানে এই কোণটা ঠিক এই রকম হবে, এতখানি, মানে এখান থেকে এই পর্যন্ত এই একটা লাইন, এটা যদি আমরা সি ধরি, একটা লাইন এ আর একটা লাইন সি, এই কোণটা দেখো 90 ডিগ্রি থেকে বড় কিন্তু, আর 100 ডিগ্রি থেকে ছোট। তার মানে কোনো কোণটা যদি থিটা ধরি, কত? এটা যদি থিটা ধরি, টোটালটা থিটা, এই থিটার মানটা যদি কত ডিগ্রি? এই আমরা কি টোটালটা 180 ডিগ্রি ছিল, বলেছিলাম সরলরেখার উপরে 180 ডিগ্রি কোণ হয়, তাহলে 180 ডিগ্রির থেকে কোণ ছোট হতে হবে। কি 180 ডিগ্রি থেকে কোণ ছোট হতে হবে। এবং এই যে আমি কি বলেছি 90 ডিগ্রি থেকে বড়, তাহলে 90 ডিগ্রি থেকে, এটা ডিগ্রির চিহ্ন, এটা মাথায় রাখবে। ডিগ্রিকে কীভাবে? এই যে ডি গড়ে ফেলা রশ্মি, ডিগ্রি, ঠিক আছে? এটাকে উপরে ফোটা দেয় গোল একটা, ছোট্ট একটা, মানে 90 ডিগ্রি থেকে থিটাটা যখন বড় হবে, তার মানে এই যে ছবিটা, এটা 90 ডিগ্রি, তো এটা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি থেকে মানে এইটুকুর মধ্যে কোনো একটা লাইন অবস্থান করবে। আমরা দেখেছি এইটুকুর মধ্যে করলে পরে 90 ডিগ্রি হচ্ছে, আর একদম এর উপরেই যদি করে সেটা হচ্ছে কি সমকোণ হচ্ছে, আর এর বাইরে যদি হয়, এর ভিতরে যে কোনো জায়গা হয়, তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে। আর একদম এর উপরে অবস্থান করলে কি 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0, সেটা কোনো কোণের মধ্যে পড়ে না। আর একটা আছে একদম এই লাইন, একটা এপাশে আর একটা এই পাশে, এটা হলে পরে, দুটো হলে পরে, তাহলে সেটা সরল কোণ, মানে 180 ডিগ্রি, দুটো মিলে। আর যদি 90 ডিগ্রি থেকে কোনো একটা বড় হয় এবং 100 ডিগ্রির থেকে ছোট হয়, 90 ডিগ্রি থেকে বড় হয় এবং 100 ডিগ্রির থেকে ছোটো হয়, সেটা যদি থিটা হয়, মানে থিটার মানটা 90 থেকে বড় হবে, 90 থেকে বড় আছে, আর 100 ডিগ্রি এই যে এই লাইনটার থেকে ছোট, 180 ডিগ্রির থেকে ছোট, তাহলে সেটা কি? সেটাকে বলি আমরা স্থূলকোণ। কি বলি? স্থূলকোণ। কি বলবো আমরা? স্থূলকোণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের এইটুকু প্রায় কমপ্লিট হলো। কি কমপ্লিট হলো? সূক্ষ্মকোণ,
সরলকোণ, সমকোণ আর কি স্থূলকোণ। এই 4টে কোণ আমাদের কমপ্লিট হলো। এইবার আরেকটা দেখব, সেটা কি দেখব, সেটা দেখব হচ্ছে কমপ্লিট মানে সম্পূর্ণ। এবার বলো, এই যে একটা লাইন, কি একটা লাইন, হ্যাঁ ঠিক এখান থেকে একটা লাইন ধরলাম, একটা লাইন এখানে ছিল। এবার সে এখান থেকে চলা শুরু করলো, মানে এখান থেকে যদি চলা শুরু করে, ঠিক চলা শুরু করলো, আবার এখানে এসেই শেষ করলো। মানে এখান থেকে চলা শুরু করে এখানে এসেই শেষ করলো। তাহলে বলো, একটা আমি কি বলেছিলাম, এখান থেকে এইভাবে যত দূর যাবে 90 আসবে, 180 আসবে, তারপরে আবার বাড়বে তো করতে এটাও যদি 180 যদি সরলকোণ ধরি মনে মনে, তাহলে এটা উপরেরটা 180, আবার নিচেরটাও 180, দুটো যোগ করলে কত হয়? 360 হয়। কত হলো? 360 হয়। এইরকম যদি কোনো কোণ পাই, তার মানে বোঝা গেল একটা সার্কেল মানে বৃত্ত সবাই নাম শুনেছো তো। এই বৃত্তটা সাধারণত কত ডিগ্রি কোণ হয় জানো? বৃত্তটার মধ্যে কত ডিগ্রি কোণ থাকে? সেটা সাধারণত 360 ডিগ্রি কোণ থাকে। কত ডিগ্রি? 360 ডিগ্রি কোণ থাকে। এই 360 ডিগ্রি কোণকে কি কোণ বলে জানো? সম্পূর্ণ কোণ বলে। কি বলে? সম্পূর্ণ কোণ, ইংলিশে বলে কমপ্লিট অ্যাঙ্গেল। ঠিক আছে, সম্পূর্ণ কোণ। বুঝতে পেরেছি এটুকু? এই কোণটা গেল। এইবার হচ্ছে পূরক কোণ। কি কোণ? পূরক কোণ। এবার বলো পূরক কোণ মানে কি? আমি কি বলেছিলাম দুটো কোণ যখন একে অপরের সঙ্গে লম্ব থাকে। কি লম্ব থাকে? ছবিটা এরকম তো, ছবিটা এরকমও হতে পারত, এইরকম হতে পারত। মানে কি লম্ব মানে কি? এই দুটোর এই যে দুটো সরলরেখা, এই দুটো সরলরেখার মধ্যে ডিফারেন্স মানে দূরত্ব 90 ডিগ্রি হতে হবে। এই দুটোর মধ্যেও ধরো 90 ডিগ্রি। ঠিক আছে, ছবিটা এরকম হচ্ছে কিন্তু ভিতরে দূরত্বটা 90 ডিগ্রি হতে হবে। এইরকম যদি কোণ হয় এবং এই যে 90 ডিগ্রি কোণকে যদি দুটো ভাগে ভাগ করে দিই, আরেকটা সরলরেখাটা না দুটো ভাগে ভাগ করে দিলাম, এই 90 ডিগ্রিকে ভেঙে দিলাম, একটাকে এক্স, না এভাবে ধরবো না, থাক, তোমাদের থিটা যখন বলেছি, থিটা একটা থিটা 1 আর একটা থিটা 2, একটা থিটা 1 আর একটা থিটা 2। এবার বলো এই যে থিটা 1 প্লাস থিটা 2, এই দুটো যোগ করলে কত হবে? নিশ্চয়ই সেটা 90 ডিগ্রি হবে তো। ভেবে বলো, থিটা 1 আর থিটা 2 এই দুটো যোগ করলে কি হবে? সেটা 90 ডিগ্রি হবে তো। তাহলে এইরকম যদি দুটো কোণ পাই, আবার বলি এইরকম যদি দুটো কোণ পাই, যেই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়, সেটাকে বলে পূরক কোণ। সেটাকে কি বলে? পূরক কোণ বলে। তার মানে কোনো একটা, আবার বলি কোনো দুটি কোণ, কোনো দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, কোনো দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা কি পূরক কোণ বলবো। কি কোণ বলবো? পূরক কোণ বলবো। এবার বলো একে অপরের পূরক কোণ বলবো। এবার বলো থিটা 1 সমান ধরে নিই 50। কত? 50। তাহলে বলো থিটা 2 কত হলে পরে থিটা 1 এর পূরক কোণ কত হবে? কেউ বলতে পারবে? থিটা 1 এর পূরক কোণ, তার মানে থিটা 1 যদি 50 হয়, তাহলে থিটা 1 এর পূরক কোণ মানে এর সঙ্গে কত যোগ করলে আমি অ্যান্সার 90 পাবো, সেটাই হচ্ছে তার পূরক কোণ। তাহলে এর সঙ্গে আমরা 40 যোগ করলে পাবো কত? 40। তাহলে এই 50-এর পূরক কোণ হচ্ছে 40। এইভাবে আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার আরেকটা জিনিস, এখানে গেল 90, এইবার দুটো কোণ, দুটো এই দুটোর মাঝখানে আমরা জানি কি 180 ডিগ্রি আছে। কত? 180 ডিগ্রি আছে। এইরকম যদি আরেকটা লাইন নিই, যে কোনো লাইন, সেখানে এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যেখানে ইচ্ছে সেখানে হতে পারে। এই দুটির এই টোটালটা কত? টোটালটা তো 180 ডিগ্রি, তাই তো? টোটালটা তো 180 ডিগ্রি, এটা আমরা জানি। এইরকম যদি আমরা দুটো নিই, থিটা 1 প্লাস থিটা 2, সেম থিটা 1 প্লাস থিটা 2, এই দুটোর যোগফল যদি 180 পাই, তাহলে একে অপরের কি সম্পূরক কোণ বলবো। কি কোণ বলবো? সম্পূরক। তার মানে যদি দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি পাই, তাহলে একে অপরের কি বলবো? পূরক কোণ বলবো। শুধু পূরক বানাম কি? আর পূরক। আরেকটা হচ্ছে সম্পূরক। সম্পূরক। ঠিক আছে, একটা পূরক আর একটা সম্পূরক। পূরক কোনটা? পূরক ছোট, 3টে অক্ষরের ছোট, আর সম্পূরক বড়। তাহলে পূরক ছোট মানে 90 ডিগ্রি, 90 ছোট,
আর সম্পূরক বড় 180 ডিগ্রি, এইভাবে মনে রাখতে পারো। তাহলে পূরক কখন বলবো? যখন একে অপরের সঙ্গে যোগ করলে 90 ডিগ্রি পাবো, তখন একে অপরের পূরক হবে। আর যদি একে অপরের মানে দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি পাই, তাহলে একে অপরের কি 100 সম্পূরক কোণ বলবো। যদি এটা যদি 100, থিটা ওয়ান ধরে 100, তাহলে থিটা টু কত বসালে এটা আমি তার মানে 100 সম্পূরক কোণ কত হবে? 100 সম্পূরক কোণ 80 হবে। তাহলে এই দুটো যোগ করলেই 180 হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমাদের গেল পূরক সম্পূরক কোণ। ওকে, আরেকটা কোণ দেখি। এই ধরো একটা কোণ 0 ও এ, এরকম একটা কোণ। আরেকটা কোণ যদি আমি এখান থেকে শুরু করি, চলতে শুরু করলাম, 90 ডিগ্রি পার করলাম, 180 ডিগ্রি পার করলাম, পার করে যে কোনো একটা জায়গায় আসলাম, এসে এখানে ঘুরতে থাকলাম। ঠিক আছে, ধরে নিয়ে এই পর্যন্ত হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা। এবার টোটালটা কত আমরা শিখেছি তো, টোটালটা 360 ডিগ্রি। আর এই যে এই সরলরেখাটা যদি ধরি 180 ডিগ্রি, কত? 180 ডিগ্রি। তাহলে কোনো একটা কোণ যদি 180 ডিগ্রি মানে এই যে আছে এর থেকে বড় থাকে, 180 ডিগ্রির থেকে বড়, থিটা ধরে নিয়ে, এটা থিটা ধরতে পারি তো, থিটা ধরতে পারি। তাহলে কোনো একটা কোণ যদি 180 ডিগ্রির থেকে বড় হয়, কোনো একটা কোণ যদি 180 ডিগ্রির থেকে বড় হয় এবং টোটালটা কত? টোটালটা তো 360 ডিগ্রি, 360 ডিগ্রি হয়। তাহলে কোনো একটা কোণ যদি 180 ডিগ্রির থেকে বড় হয় এবং 360 ডিগ্রির থেকে ছোট হয়, কি ছোট হয়, তাহলে আবার বলি, কোনো একটা কোণ যদি 180 ডিগ্রির থেকে বড় হয় এবং 360 ডিগ্রির থেকে ছোট হয়, তাহলে তাকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। কি? প্রবৃদ্ধ কোণ। তাকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। তাহলে প্রবৃদ্ধ কোণ কাকে বলবো? কোনো একটা অ্যাঙ্গেল বা কোনো একটা কোণ যদি 180 ডিগ্রির থেকে বড় এবং 360 ডিগ্রির থেকে ছোট হয়, তাহলে তাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। ওকে, চলো নেক্সট। এইবার দেখো, ধরে নিই একটা কোণ, এটা এই দুটো কোণ ও এ ও বি একটা এরকম রয়েছে। ঠিক আছে, একটা কোণ, এই কোণ মাঝখানে একটা লাইন দিয়ে দিলাম সি, কত? সি। এইরকম যদি থাকে, তাহলে পরে এবার বলো, এই যে কোণটা পাচ্ছি, এটাকে যদি আমরা থিটা 1 ধরি আর এইটাকে যদি আমরা থিটা 2 ধরি, এবার একটা জিনিস দেখো, এই যে কোণটা মানে এই নিচের কোণটার কি কি কমন আছে? এই সি বাহুটা, এটা বাহু তো, এই সি বাহুটা এই থিটা 1-এরও কমন, আবার থিটা 2-এরও কমন না, দেখো তো, এরকম তো। তাহলে পরে দুটি কোণ যখন পাশাপাশি থাকবে, কি দুটি কোণ যখন পাশাপাশি থাকবে এবং তাদের মধ্যে একটা সরলরেখা কি কমন থাকবে, একটা সরলরেখা যখন সাধারণ বা কমন থাকবে, তখন সেটাকে আমরা কি কোণ বলবো? মানে এটার কি বলবো? সন্নিহিত কোণ বলবো। কি বলবো? সন্নিহিত কোণ। কি বলবো? সন্নিহিত কোণ বলবো। বুঝতে পারছি? যদি ছবিটা ঠিক এরকমও তো হতে পারতো, এরকম হতে পারতো। এবার দেখো, এখানে যদি ও ধরি, এটা এ বি সি ডি, এভাবে ধরি। এবার বলো, এখানে একটা কোণ আছে, এটা ধরো এক্স ধরি, এটা ওয়াই, এটা জেড, এটা পি ধরতে পারলাম। এবার বলো, এই যে এক্স, এই এক্সের সন্নিহিত কোণ কোনটা হবে? বলতে পারবে? এক্সের সন্নিহিত কোণ কোনটা হবে আমাকে বলতে পারবে কি? দেখো, এই এক্সের সন্নিহিত কোণ কিন্তু এটা হবে। কি হবে? এটা হবে। আবার কোনটা হবে? এই পি এর সন্নিহিত কোণ কিন্তু জেড হবে। এবার পি এর সন্নিহিত কোণ, এই পি এর সন্নিহিত কিন্তু ওয়াই হবে না, বা এক্স এর সন্নিহিত কোণ কিন্তু জেড হবে না। মানে এরা উপরের অনেক দূরে রয়েছে, একে অপরের বিপরীত কোনো বলতে পারবো না। কেন বলতে পারবো না? তার কারণ এখানে দুটো সরলরেখা একে অপরকে ছেদ করেনি, দুটির বেশি সরলরেখা ছেদ করেছে, ওর জন্য একে আমরা বিপরীত কোণ বলতে পারবো না। ঠিক আছে, তাহলে একে বলে সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণ কি? পাশাপাশি দুটি কোণের যখন একটা লাইন কি কমন থাকবে, তখন সেটাকে আমরা সন্নিহিত কোণ বলবো। বুঝতে পেরেছি? ওকে, চলো নেক্সট দেখি। এইবার আরেকটা জিনিস দেখি। ধরে নাও একটা কোণ রয়েছে, এই রকম রয়েছে, ও এ
বি, এইরকম রয়েছে একটা কোণ, ঠিক আছে। এই কোণটাকে ধরে নিলাম আমরা, ধরে নিলাম যা ইচ্ছা ধরে নিতে পারি, ধরে নিলাম ছোট হাতের এ, কত ছোট হাতের এ। এই ছোট হাতের একে আমরা ঠিক দুভাগে ভেঙে দিলাম, দুভাগে ভেঙে দিলাম, মানে কি এই ছোট হাতের একে আমরা প্রথমে এটাও থিটা মাপলাম, এটাও মেপে দেখলাম থিটা, মানে এই একটা কোণ, টোটাল কোণ, এই টোটাল কোণটাকে যখন আমরা সমান ভাগে ভাগ করে দেবো, কি দুটি কোণকে যখন আমরা সমান দুই ভাগে ভাগ করে দেবো, ভাগ করে দেওয়ার পরে এই এখানেও থিটা এখানেও থিটা, মানে এই থিটা আর থিটা যোগ করলে পরে আমরা এ পাবো, ঠিক আছে। এইরকম যদি কোনো কোণ হয় তাহলে বলে আমার ঠিক আমরা কি বলবো, দ্বিখণ্ডক, কি কি আর ইংলিশে একে কী বলে জানো, অ্যাঙ্গেল বাইসেক্টর, কি বলে অ্যাঙ্গেল বাইসেক্টর, বা ইংলিশে বলে কোণের দ্বিখণ্ডক, কোণের দ্বিখণ্ডক, ঠিক আছে, বুঝতে পেরেছ। তাহলে কোণের দ্বিখণ্ডক মানে কি, দ্বিখণ্ডক যখনই বলবে তখন সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক যাকে বলে, হ্যাঁ, বাইসেক্টর মানে সমদ্বিখণ্ডক, কি সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে কি সমান দুই ভাগে ভাগ করে দেওয়া, ঠিক আছে, একে ইংলিশে বলে বাইসেক্টর, বুঝতে পেরেছি, ওকে। তাহলে এটা গেল বাইসেক্টর। এবার দেখো বাইসেক্টরের মধ্যেও কিন্তু এবার দুটো টাইপ আছে, বাইসেক্টরের মধ্যেও কিন্তু দুটো টাইপ আছে। প্রথম টাইপটা কি, এই প্রথম টাইপটা দেখো, এই যে দুটো লাইন কি ও এ এবং ও বি, এই দুটো লাইনের যদি আমরা কি অভ্যন্তরীণ, কি অভ্যন্তরীণ সমদ্বিখণ্ডক করি, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ মানে কি ভেতরের দিকে সমদ্বিখণ্ডক করলাম, এই দেখো ভেতরের দিকে সমদ্বিখণ্ডক করলাম, মানে এই দুটোর মধ্যে করলাম, তার জন্য এটা অভ্যন্তরীণ। এবার যদি বলি অভ্যন্তরীণ যদি না হয় বাইরের, কি বাহ্যিক সমদ্বিখণ্ডক। এবার বাহ্যিক সমদ্বিখণ্ডকের জন্য কীরকম করব দেখি, একটা ছবি আঁকি, ধরে নাও এটা ও, এটা এ, এটা বি, বাহ্যিক সমদ্বিখণ্ডক কোনটা হবে এবার বলো। এর মাঝখানে যদি আমরা দিয়ে দিতাম আর দুভাগে ভাগ করে দিতাম তাহলে সেটা অভ্যন্তরীণ হয়ে যেত, কিন্তু আমার চাই বাহ্যিক চাই, মানে বাইরের দিকের চাই। বাইরের দিক মানে কি, একটা জিনিস মাথায় রাখবে, এই কোণটা যা হবে, এই কোণটা সরলরেখা কোণ এঁকে ফেলবে, সরলরেখা কোণ এঁকে ফেলবে, ঠিক আছে। এই সরলরেখা কোণের এই বাইরের দিকের একটা কোণ বেরোবে, তো মানে কি এই যে বি সরলরেখার যখন আমরা বাইরের দিকে বর্ধিত করব তখন এই এ আর বি এর যে কোণটা ছিল সেটাকে 180 ডিগ্রি থেকে, মানে এটাকে সরল কোণ মানে 180 ডিগ্রি থেকে বাদ দেওয়ার ফলে যে কোণটা তৈরি হবে, ঠিক আছে। এই বাইরের এটা কি, এটাই তো বাইরের কোণ, বাহ্যিক কোণ। এই বাহ্যিক কোণকে আবার সমদ্বিখণ্ডক করতে বলেছে, তাহলে এই দুটোকে ঠিক আমরা মাঝখান থেকে কেটে দিলাম, ঠিক এটাকে মাঝখান থেকে কেটে দিলাম, তাহলে দেখব এখান থেকে এইটুকু থিটা পাবো, আবার এইখান থেকে এইটুকু থিটা পাবো, মানে কি এই দুটো কোণ সমান হবে, এই দুটো কোণ সমান হবে, তখনই সেটা কি বলবো, তখন সেটাকে বাহ্যিক সমদ্বিখণ্ডক বলবো। কি সমদ্বিখণ্ডক বলবো, বাহ্যিক সমদ্বিখণ্ডক, ওকে, ঠিক আছে। আর ঠিক আজকের লাস্ট ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিছু করার নেই। দেখো আরেকটা, যখন এর আগে যখন আমরা শিখছিলাম দুটো লাইন যখন সমান্তরাল থাকবে, কি দুটি লাইন যখন সমান্তরাল থাকবে এবং একটি লাইন যখন একে ছেদ করবে, এই রকম যদি থাকে, তাহলে দেখো এখানে আমি একটু চিহ্নিত করে দিই, ওকে, এটা 1 2 3 4 5 6 7 8 এরকম করতে পারি। তো এবারে এর নামও দিতে পারি, এ বি, আমি দিচ্ছি না, ঠিক আছে, যাতে ছবিটা বেশি ঘিঞ্জি না হয়ে যায়। এবার বলো দুটি সমান্তরাল রেখাকে যদি একটা অন্য কোনো সরলরেখা যদি ছেদ করে তাহলে যে কোণগুলো সৃষ্টি হয় সেই কোণগুলো আমি দেখিয়ে দিলাম। এগুলো এই যে ছেদ করলো এর এই বিন্দুর সাপেক্ষে 4টে কোণ, এই বিন্দুর সাপেক্ষে 4টে কোণ, এই দুটোর মধ্যে কি এই যে দুটোর, ধরো এটা এ রেখা এটা বি রেখা, এই দুটো কিন্তু কি আমরা সমান্তরাল ধরে নিয়েছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তোমাদের এরকম অনেক কোশ্চেন তোমরা পাবে।
এই দুটো সমান্তরাল আছে এবং অন্য একটি রেখা, ধরো সি রেখাটা একে ছেদ করলো, তাহলে এই যে যে 8টা কোণ তৈরি হলো, এই 8টা কোণের মধ্যে সম্পর্ক কি জানো? তার আগে একটু দেখে নিই, সম্পর্কটা বের করার আগে এই দুই কোণটা তৈরি হলো, বলো শুধু এইটুকুকে নিচ্ছি, আমরা এইটুকুকে নিচ্ছি, মানে ঠিক এরকম এইরকম হলে পরে এই যে যে কোণটা, এটা যদি থিটা হয়, এর ঠিক বিপরীত পাশে এটাও থিটা হবে। এর আগে আমরা শিখেছিলাম। তাহলে এটা থিটা হলে এটাও থিটা। কেন থিটা হবে? তার কারণ এর বিপরীত কোণ কখন হয়? যখন দুটি সরলরেখা একে অপরকে ছেদ করে, তখন একটা কোণ যদি থিটা ধরি, তার বিপরীত কোণটাও থিটা হবে। এ পাশেও ঠিক তাই, এটা যদি থিটা 1 ধরি, এ পাশেরটাও থিটা 1 হবে, মানে বিপরীত কোণটা থিটা 1 হতে বাধ্য। ঠিক আছে, বুঝতে পেরেছি? সেম এই কারণে, ঠিক এই কারণটার জন্যই, এই কারণটা যখন এইটুকু জায়গায় প্রযোজ্য, তাহলে পরের এটার ক্ষেত্রেও তো প্রযোজ্য, তাই তো? তাহলে এখান থেকে দেখো, এখান থেকে কী কী বলতে পারো? 1 আর 3, 1 সমান সমান 3, এই 1 আর 3 সমান বলতে পারো তো? নিশ্চয়ই বলতে পারি। পরে দেখি এই 2 আর 4, তার মানে 2 সমান সমান 4, এটাও বলতে পারি। 2 আর 4 সমান, কেন? বিপরীত কোণ বলে, কি বিপরীত কোণ বলে, বিপরীত কোণ বলে বলতে পারি তো। আবার এখান থেকে দেখো 6 এবং 8, তাহলে 6 সমান সমান 8 বলতে পারি তো। 6 আর 8 সমান, আর 5 আর 7, 5 সমান সমান 7, 5 সমান সমান 7 বলতে পারি তো। 5 আর 7 সমান, কেন? বিপরীত কোণ বলে। এইবার আরেকটা জিনিস দেখব। এবার দেখো, এই যে যে ছবিটা আঁকলাম, এই ছবিটা কি? এই দুটো কিন্তু সমান্তরাল, এই দুটো সমান্তরাল বলে দেখো, এই আবার দেখো, এই যে এই সরলরেখা, তো এটা তো সরলরেখা, এই সরলরেখার উপরেই দুটো সমান্তরাল সরলরেখা গেছে, এই সরলরেখার উপরে দুটো সরলরেখা গেছে, সমান্তরাল সরলরেখা, এটাও সমান্তরাল, এটাও সমান্তরাল। তাহলে বলো, এই সরলরেখার সাপেক্ষে এটা যত ডিগ্রি কোণ হবে, এই সরলরেখার সাপেক্ষে এই নিচেরটা সেম কোণ হবে কি না, তাই বলো তুমি আমার। তার কারণ সরলরেখা তো সমান, সরলরেখা কি আঁকাবাঁকা হয় না? তার সাপেক্ষে একটা সরলরেখা টানলাম, এখানে যেই সরলরেখা আছে, আবার এর এই সরলরেখার সমান আরেকটা সরলরেখা টানলাম, তাহলে এই সরলরেখার সাপেক্ষে এটাও তো সেম হবে, হবে না কি বলো? দেখো, তার মানে এই যে এটা যদি 1 ধরি, এটাও 1, তার মানে 2 ধরি, তাহলে 1 সমান সমান 2 সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, হবে তো? তাহলে বলো, এই নিচেরটার সঙ্গে এটা সমান, এর নিচেরটা সমান হচ্ছে, আবার এই নিচেরটার সঙ্গে এই নিচেরটা সমান হচ্ছে, আবার উপরেরটার সঙ্গে এই উপরেরটা সমান হচ্ছে, আবার এটার সঙ্গে এটা সমান হচ্ছে, হচ্ছে তো? তাহলে এখান থেকে কি বলতে পারি বলো? তাহলে এই 1 এটা তো গেল এই দুটো নিজেদের মধ্যে, এবার এর সঙ্গে এর সম্পর্ক দেখি। 1 আর 6 সমান, 1 সমান সমান 6, এটা আর এটা সমান। আবার নিচেরটা 2 আর 7, এটাও নিচে এটাও নিচে, তাহলে 2 আর 7 সমান, 2 আর 7 সমান বলতে পারি তো, 2 আর 7 সমান। আবার 3 আর 8 সমান, 3 সমান সমান 8, এটাও সমান, 3 আর 8 নিচেরটা সমান। আবার দেখো 4 আর 5, তাহলে 4 সমান সমান 5 সমান বলতে পারি তো। তাহলে 4 আর 5 সমান। এইবার বলো, এখান থেকে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ কিনা? 1 সমান সমান 3, 1 সমান সমান 3, আবার 3 সমান সমান 8, আবার 3 সমান সমান 8, আবার 8 সমান সমান 6। এবার এই তিনটে সবকটা যদি মিলে দেখি, 1 সমান সমান 3 ছিল, 1 সমান সমান 3, আবার দেখো 3 সমান সমান 8, 3 সমান সমান 8, আবার 8 সমান সমান 6, 8 সমান সমান 6, এই একটা পেলাম। আরেকটা কী পাবো? 2 দেখি, 2 সমান সমান 4 দেওয়া রয়েছে, 2 আর 4 দেওয়া রয়েছে। আবার 4 কোথায়? এই যে 4 সমান সমান 5, 4 সমান সমান 5 দিলাম। আবার দেখো 5 সমান সমান 7, 5 সমান সমান 7। এইবার দেখো, এই দুটোর মাধ্যমে আমার এই সম্পূর্ণ ছবিটা হয়ে গেল। তার মানে এখানে ঠিক আমরা এই রকম সরলরেখা থাকলে আমরা এখানে দুটো মাত্র অ্যাঙ্গেল পাবো। কি পাবো? দুটো মাত্র অ্যাঙ্গেল পাবো। এই দুটো মাত্র অ্যাঙ্গেল কী হবে? যে কোনো একটার সরলরেখা ধরবে, ধরিনি এই উপরের একটা সরলরেখা, তার সাপেক্ষে একটা এইটুকু, জাস্ট এইটুকু ধরলে পরে এই সরলরেখার সাপেক্ষে এই দুটো কোণ কী আকারে রয়েছে সেটা তোমরা যদি বের করতে পারো, তাহলে তোমাদের সব অ্যাঙ্গেলগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এইরকম তোমরা ইচ্ছা মতো কতগুলো অ্যাঙ্গেল পাতিয়ে প্র্যাকটিস করতে পারো। ওকে, চলো এই ভিডিওটা এই পর্যন্ত। বাই, টাটা। অনেক বড় হয়ে গেল।